আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার। জি আচ্ছা। স্যার। স্যার শোনা যাচ্ছে। সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আলহামদুলিল্লাহ আছেন? ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আমি আপনাদের কি শেখাবো বা বলবো জানি না, আমি যতটুকু বুঝি ততটুকু চেষ্টা করি করতে। সেটা হচ্ছে যে আপনারা উদ্যোক্তা হওয়ার জন্য কি গুণ বা কি স্পেশালিতে থাকতে হয় একজনের মধ্যে, সেটা কি আপনারা জানেন? একজন উদ্যোক্তার কি গুণ থাকা উচিত? আচ্ছা, আমি আমি নিজেকে বলি, যেমন একজন উদ্যোক্তার সবার আগে দরকার হলো সাহস থাকতে হবে। So, আপনারা যারাই কোনো উদ্যোগ নিতে চান তাদের প্রথমেই চিন্তা করতে হবে যে তার সাহস আছে কিনা, সাহস বা কনফিডেন্স সেটাকে বলা হয়। এর পরবর্তীতে লাগে হলো দূরদর্শিতা, সে কোথায় যেতে চায়, কত যেতে চায়, এটা তার জানা থাকতে হবে। লাস্ট অফ অল লাগে হলো ধৈর্য। প্রচন্ড ধৈর্য লাগে একজন উদ্যোক্তার জন্য, উদ্যোক্তা হওয়ার জন্য। এবং এই ধৈর্যের ক্ষেত্রে একটা জিনিস আবার থাকতে হবে, সেটা হচ্ছে যে কখন থামতে হয় এটাও জানতে হবে। সো কন্টিনিউয়াস আপনি লেগে থাকবেন, সেটাও আমি সাজেস্ট করি না। একটা সার্টেন টাইম পর আপনি বুঝতে হবে যে আপনি কখন থামতে হবে। সো এই তিনটা গুণ যদি থাকে তাহলে বলতে পারি যে আপনার উদ্যোগ নিতে পারেন না। আচ্ছা, একটা উদ্যোগ যেহেতু আজকে ম্যানুফ্যাকচারিং এর উপর আমাকে বলা হচ্ছে বলার জন্য, তো আমি যেটা বলছি যে কোনো উদ্যোগ বা যে কোনো কারখানা বা প্রতিষ্ঠান বা ম্যানুফ্যাকচারিং কনসার্ন যদি করতে হয় তার আগে অবশ্যই আপনারা ওই আর যে আপনার কথাটা ভেঙে ভেঙে আসছে। এখন কি শুনতে পাচ্ছেন? জি ক্লিয়ার। জি স্যার শোনা যাচ্ছে। আমি যেটা বলি সেটা হচ্ছে যদি ম্যানুফ্যাকচারিং এ আপনাদের কাজ করতে হয় তাহলে সবার আগে আপনাদের ট্রেডিং করে শিখে আসতে হবে। মানে প্রথমে ট্রেডিং করতে হবে, যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান সেটা নিয়ে ট্রেডিং করবেন। ট্রেডিং করে যদি বুঝেন যে না হ্যাঁ মার্কেট আপনি নিতে পারবেন, দেন ম্যানুফ্যাকচারিং এ যাবেন। এটার কারণটা হলো যদি আপনি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি করে ফেলেন এবং কোনো কারণে যদি আপনি সাস্টেইন করতে না পারেন তাহলে কিন্তু আপনি একদম ব্যাক করতে পারবেন না, টাকাগুলো সব নষ্ট হয়ে যাবে। যার জন্য সবাই প্রথমে ম্যানুফ্যাকচারিং এ যাওয়ার আগে বা উৎপাদন প্রক্রিয়া যাওয়ার আগে প্রথমে ট্রেডিং করে নেবেন। দরকার হলে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে আপনারা পণ্য তৈরি করে মার্কেটে দিয়ে তারপরে টেস্ট করে নেবেন। সবার মাইকটা আনমিউট করলে মনে হয় সাউন্ডটা ক্লিয়ার যাবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যদি আপনি উদ্যোক্তা হতে চান সবসময় মনে রাখবেন শুরুটা আপনার নিজের করতে হবে। আপনি যদি নিজে শুরু না করেন তাহলে কেউ কিন্তু আপনাকে শুরু করতে সাহায্য করবে না। ধরেন আপনি একটা 10 তলা বিল্ডিং এ উঠবেন, নিচে থেকে যদি আপনি কান্নাকাটি করেন যে আপনি উপরে যেতে চান তাহলে দেখবেন কেউ আপনাকে টান দিবে না। সো আপনাকে একটা জায়গা পর্যন্ত হয়তো 2 তলা বা 3 তলা পর্যন্ত নিজের চেষ্টায় উঠতে হবে, তখন দেখবেন যে অন্যরাও আস্তে আস্তে আপনাকে টেনে টেনে তুলে দিচ্ছে। সো আপনারা মনে রাখবেন সাহসী হতে হবে, নিজে শুরু করতে হবে কাজটা। তৃতীয়ত যেটা বলি যে আপনি কোনো একটা প্রোডাক্ট বা পণ্য নিয়ে যদি কাজ করতে চান তাহলে সেই পণ্যটার মধ্যে আপনি কোনো ভ্যালু অ্যাড করতে পারছেন কিনা সেটা সবসময় দেখতে হবে। যদি ভ্যালু অ্যাড করতে না পারেন তাহলে অপেক্ষা করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি ভ্যালু অ্যাড করার মতো কোনো কিছু না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত শুরু করবেন না, অথবা এন্ট্রি ব্যারিয়ার তৈরি করার চেষ্টা করবেন। এন্ট্রি ব্যারিয়ার বলতে অন্যরা যেন সহজে আপনার এই পণ্য বা সেবাটা পুরোপুরি ভাবে দিতে না পারে। ধরেন আপনি একটা চা বানাবেন, চা বিক্রি করেন, ওই চার মধ্যে এমন কিছু রেসিপি আপনার থাকতে হবে যে রেসিপিটা অন্যরা সহজে কপি করতে পারবে না। সো আপনি তখন কিন্তু আপনি সাস্টেইন করতে পারবেন। মানে অলওয়েজ কিছু না কিছু আপনার অ্যাড করতে হবে। অবশ্যই মার্কেটে স্টাডি করতে হবে। মার্কেটে স্টাডি করার ক্ষেত্রে আমি কিছু অ্যাডভাইস করি, সেটা হচ্ছে যে প্রথমেই আপনি একদম নতুন প্রোডাক্ট নিয়ে মার্কেটে আসবেন না। যদি ছোট করে শুরু করেন সেক্ষেত্রে দেখবেন, আমি কিছু এক্সাম্পল মাঝে মাঝে দেই। ধরেন আমি যদি আজকে চিপস বানাতে চাই, পটেটো চিপস করে আমি মনে করলাম খুব সুন্দর করে একটা মোড়ক করবো একদম আলাদা ভাবে, যেন অন্য কারোর সাথে কপি না। আমি যদি পটেটো চিপসটা দেখা গেল গোলাপি রঙের একটা প্যাকেটে করে দিলাম, মার্কেটে কিন্তু কেউ নিবে না। এই জন্য কারণ পটেটো চিপসের প্যাকেটের মোড়কের কালারটা কিন্তু সবুজ, এটা সবার মাথার মধ্যে ঢুকে আছে। সো ও যখন পটেটো চিপস নিবে সে সবসময় যে সবুজটা ধরবে।
সো এই যে মার্কেটের পারসেপশন, সেটাও কিন্তু আপনাকে খেয়াল রেখে কাজ করতে হবে। একদম মার্কেটের বাইরে যাওয়া যাবে না। মার্কেট থেকে বাইরে আপনি তখনই কাজ করবেন যখন আপনি একটু বেস তৈরি হয়ে গেছে, তখন আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? মাঝে মাঝে একটু রেসপন্ড করেন, বা যে কোনো সময় যে কোনো কোশ্চেন করতে পারেন আজকাল। জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে অলওয়েজ আপনার একটা রিসার্চ ইউনিট রাখতে হবে। রিসার্চ ইউনিট যারা সব সময় স্টাডি করবে যে নতুন কি করা যায়, যে কোনো প্রোডাক্ট যে কোনো ভাবে অন্যরা যেভাবে বানাচ্ছে তার থেকে অন্য কিভাবে করা যায়, সেজন্য কিন্তু সব সময় আর এন্ড ডির ব্যবস্থা রাখতে হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনারা কি টার্গেট কাস্টমার ফিক্স করতে হবে যে আপনি কাদেরকে টার্গেট করে কাজ করবেন। এখন আমাদের এখানে কিন্তু আমি সাধারণত আমার টার্গেট কাস্টমার তিন ভাবে ভাগ করি। একটা হলো একদম লোয়ার ক্লাস, একটা হলো মিডল ক্লাস, এবং একটা হলো হায়ার ক্লাস। সো লোয়ার ক্লাসের কাছে কিন্তু সবচেয়ে কম দামে যে প্রোডাক্টটা দিতে পারবেন সেটাই তারা সবসময় নেয়। ওরা কিন্তু কোয়ালিটি নিয়ে খুব বেশি বদার করে না। সো আপনি যখন লোয়ার কাস্টমার নিয়ে কাজ করবেন, লোয়ার লেভেলের কাস্টমার, তখন কিন্তু আপনাকে প্রাইসে খেলতে হবে। সবসময় প্রাইস কমায় যদি বিক্রি করতে পারেন তাহলে ঠিক আছে। আপনি যখন হায়ার লেভেলের কাস্টমারকে টার্গেট করে করবেন, তখন কিন্তু আপনার ব্র্যান্ডিং এবং কোয়ালিটির দিকে ফোকাস দিতে হবে। ব্র্যান্ডিং এবং কোয়ালিটিতে যতক্ষণ আপনি যেতে না পারবেন, হায়ার লেভেলের কাস্টমাররা কিন্তু আপনার পণ্য বা সেবা নিবে না। সো এক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে আপনি যত রকমের সার্টিফিকেট আছে, ধরেন আইএসও বা যত রকমের কি বলে আপনাকে সার্টিফিকেট অথরিটি আছে, তাদের যত বেশি সার্টিফিকেট আপনি নিতে পারবেন, যেমন ফুড গ্রেড সার্টিফিকেট, আমরা যেমন ফুড গ্রেড সার্টিফিকেট নিয়ে থাকি, অফিস ম্যানেজমেন্ট সার্টিফিকেট, যত সার্টিফিকেট থাকবে তত আপনি আপনার জায়গাটা বড় জায়গায় নিতে পারবেন। এবং সবচেয়ে বড় সেগমেন্ট হলো মিডল ক্লাস কাস্টমারদের লেভেল, কারণ সবচেয়ে বড় সংখ্যা হলো তাদের কাছে বিক্রি করা একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওদের কাছে সবসময় থাকে হলো ওয়ালটনের টাকা। ধরেন ওয়ালটন টিভি কেনার টাকা, ও কিনতে চায় সনি টিভি, যার জন্য দেখা যায় ওই কাস্টমারদের আপনার সেল করতে গেলে প্রচুর কম্পিটিশন থাকে। ওদেরকে বুঝানো, ওদেরকেই করা খুব টাফ থাকে। সো আপনার এইসব জায়গায় একটু মাথায় রাখতে হবে। আর ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে আমি নীলা আপার ক্লাসটা একটু দেখেছিলাম। ব্রেক ইভেন পয়েন্টের ব্যাপারে কি আপনারা ক্লিয়ার ধারণা নিতে পারছেন? আমাকে কি কেউ একটু বলবেন যে আসলে ব্রেক ইভেনটা বলতে আপনারা কি বুঝছেন? ভাইয়া একটু ক্লিয়ারলি আমাদের ব্রেক ইভেন্টে বুঝিয়ে দিলে সবার জন্য সুবিধা হতো আরেকবার। আমি একটু বলতে চাচ্ছি ব্রেক ইভেন নিয়ে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। জি জি বলেন। জি, ব্রেক ইভেন হলো গিয়ে আমরা জি। যখন একটা বিজনেসের প্রফিটেও নেই এবং লসেও নেই, মানে সমান সমান, মানে আমাদের আয় এবং ব্যয় যখন সমান সমান একটা পয়েন্টে আসে, ওই পয়েন্টটাকে ব্রেক ইভেন বলে। মানে ওইটাকে অতিক্রম করার পরেই আসলে আমরা হয় লসে যাব অথবা প্রফিটে যাব। হ্যাঁ, রাইট। এটা ক্যালকুলেশনের কিছু নিয়ম আছে। হ্যাঁ, ওই নিয়মটা কি জানা আছে? এটা ক্যালকুলেশন কিভাবে বুঝবেন যে ব্রেক ইভেন লেভেল এই জায়গায় আপনার, ওইটার কিছু টেকনিক আছে। হ্যাঁ, আমি মনে করি ওইটা নিয়ে আমি একটু কাজ করতে চাই। ধরেন যে কোনো পণ্য, কেউ কি ম্যানুফ্যাকচারিং এর সাথে জড়িত আছেন কোন প্রোডাক্ট নিয়ে? কোন একটা জি প্রোডাক্টের ভাইয়া, নাম আমি আছি। বলেন, কি প্রোডাক্ট বানান? আপু ভাইয়া আমার লেদার প্রোডাক্ট, এমসি লেদার। আচ্ছা, লেদার প্রোডাক্ট নিয়ে কাজ করেন। তাহলে হচ্ছে কি, আপনি ধরেন একটা ব্যাগ বানান। হ্যাঁ, তো ওই ব্যাগটাতে হয়তো 500 টাকা দিয়ে আপনি বিক্রি করবেন ডিসাইড করছেন, বা মার্কেটে 500 টাকা হলো এটার মূল্য। এখন ওইটার মধ্যে আপনার র মেটেরিয়াল হয়তো লাগে, আমরা সাধারণত ধরি 50 to 60% র মেটেরিয়াল লাগে। হ্যাঁ, সো 60% র মেটেরিয়াল যদি হয়, তার মানে 300 টাকা হলো আপনার র মেটেরিয়াল কস্ট। হ্যাঁ, আর বাকি যেটা হচ্ছে আপনার লেবার কস্ট, ফ্যাক্টরি ভাড়া, ইলেকট্রিক বিল, এগুলো। হ্যাঁ, সো প্রত্যেকটা ব্যাগের মধ্যে র মেটেরিয়াল কস্ট যদি 300 টাকা হয়, তার মানে প্রত্যেকটা ব্যাগের মধ্যে 300 টাকা র মেটেরিয়াল কস্ট ফিক্স। এটা জেনে রাখবেন সবার, তাই না? র মেটেরিয়াল তো আর বেশি লাগার সুযোগ নাই। এখন ইস্যু হচ্ছে আপনার বাড়ি ভাড়া, লেবারদের বেতন, মার্কেটিং কস্ট, এগুলো সবকিছু মিলা যদি ধরেন আপনার মাসে খরচ আছে 10,000 টাকা। হ্যাঁ, সো 10,000 টাকা খরচ, আপনি বিক্রি করতেছেন এটা 500 টাকায়, আপনার র মেটেরিয়াল কস্ট ছিল 300 টাকা, তার মানে 300 টাকার পরে 200 টাকা আপনার এক্সট্রা থাকতেছে, তাই না?
200 টাকা এক্সট্রা থাকতেছে তো। এখন এই 10,000-কে আপনি এই 200 টাকা দিয়ে ভাগ দিবেন। ভাগ দিলে কত হয়? ক্যালকুলেটর আছে কারো কাছে? হ্যালো? জি স্যার আছে। 10,000 টাকাকে আপনি 200 টাকা দিয়ে ভাগ কত আসবে? 50 50 না, হ্যাঁ 50 পিস। 5,000। হ্যাঁ, জি, তার মানে 50 50টা যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার প্রফিট এন্ড লস সমান হবে, কারণ 50টা ইনটু 200 ইকুয়াল টু, হ্যাঁ হ্যালো, জি স্যার 50 বই আসে। হ্যাঁ সেটাই বললাম, 50 ইনটু 200 তে হয় হলো 10,000, তাই না? তার মানে আপনার যে ফিক্সড কস্ট, এটা আপনি এক পিস বানাইলেও কিন্তু আপনার লেবার কস্ট, ইলেকট্রিসিটি এবং ফ্যাক্টরি রেন্ট সেম, তাই না? এটা তো বুঝছেন কিনা আপনারা? জি আপনি যদি একটা লেদার ব্যাগ জি বানান, স্যার কারণ আপনার যে ফিক্স স্টাফ আছে তাদের বেতন, বিদ্যুৎ বিল এবং ফ্যাক্টরি ভাড়া এবং মার্কেটিং কস্ট, এই যে 10,000, এই 10,000 কিন্তু আপনাকে দিতে হচ্ছে না? যদি আপনি একটা বানান তাহলে আপনার একটা প্রোডাক্টের কস্টিং হবে হলো 10,000 যোগ 300। আর আপনি যদি দুইটা বানান তখন হবে 5,000 যোগ 300। আপনি যখন 4টা বানাবেন তখন কিন্তু হবে 2,500 প্লাস 300। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? জি বুঝাইতে পারি স্যার নাই? বুঝতে পেরেছি। মানে 50টা যদি আপনি বানান তাহলে কিন্তু আপনার 200 টাকা ইনটু 50টা, এই 10,000 টাকা আপনার উঠে গেল। তার মানে 50টা যদি আপনি বিক্রি করেন তাহলে আপনি ব্রেক ইভেনে থাকবেন। 50টার বেশি যা বিক্রি করবেন তখন আপনার প্রফিট আসবে। এটা নরমালি বুঝে নেন, কারণ অনলাইনে আমি এটা হয়তো ক্যালকুলেশন করে কাগজে কলমে লিখে বোঝাতে পারছি না। হ্যাঁ, র মেটেরিয়াল ছাড়া যে এক্সট্রা খরচটা আছে আপনার, ওইটাকে আমরা বলি সাধারণত ফিক্সড কস্ট। হ্যাঁ, এই ফিক্সড কস্টটাকে আপনার কোয়ান্টিটি দিয়ে ভাগ দিলে যেই কোয়ান্টিটিতে যে আপনার মূল্যের সাথে ম্যাচ করে সেটা হচ্ছে আপনার ব্রেক ইভেন পয়েন্ট। সো আপনার প্রাইস যদি 500 টাকার জায়গায় আপনি যদি এটা 600 টাকায় বিক্রি করেন তখন দেখবেন 40টা বিক্রি করলে আপনার ব্রেক ইভেন হয়ে যাচ্ছে। আপনি যদি এটা 700 টাকায় বিক্রি করেন তখন দেখবেন যে 30টা বিক্রি করলে ব্রেক ইভেন হয়ে যাচ্ছে। আবার যদি এটাকে আপনি 400 টাকায় নিয়ে আসেন তখন দেখবেন 60টার উপরে বিক্রি করতে হবে, হ্যাঁ বানাইতে হবে বা বিক্রি করতে হবে। সো এই জিনিসটা খুব জরুরি, আপনাদের ক্যালকুলেশন করা খুব জরুরি। হ্যাঁ, ফ্যাক্টরিতে ব্রেক ইভেন পয়েন্ট জানা না থাকলে সব সময় আপনার লুজার হবেন অলওয়েজ। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমি আমার একটা এক্সাম্পল দিই। আমার মাস্ক ফ্যাক্টরি আছে, আমাদের যে ক্যাপাসিটি আছে তাতে আমরা মান্থলি 80 লাখ মাস্ক বানাতে পারি। সো 80 লাখ মাস্ক যদি আমি মার্কেটে বিক্রি করতে যাই তখন দেখা যায় মার্কেটটা ফল করে, প্রচুর ক্রেডিট দিতে হয়, সবকিছু মিলে আমাদের 5 পয়সা করে পার পিসে প্রফিট থাকে। 5 পয়সা করে যদি প্রফিট হয়, 80 লাখ মাস্ক বানাইলে আমাদের মাস শেষে 4 লাখ টাকা প্রফিট থাকে। সো আমরা তখন ক্যালকুলেশন করে দেখলাম যে আমার এত কোয়ান্টিটি বানানোর দরকার নাই, আমরা খুব কোয়ালিটি প্রোডাক্ট বানানো শুরু করলাম যেখানে আমরা প্রায় 1 টাকা করে প্রফিট করতে পারি। তাতে দেখা গেছে আমরা 4 লাখ মাস্ক বানায় বিক্রি করলেই আমরা কিন্তু 4 লাখ টাকা প্রফিটে চলে আসছি। তার জন্য এখন আমরা 80 লাখ না বানায় আমরা 4 লাখের উপরে বানাই, যা বানাই তাতে আমাদের চলে যাচ্ছে। সো আপনাদের এই জিনিসগুলি জানা থাকতে হবে যে আপনি কি 80 লাখে যাবেন না আপনি 10 লাখে থাকবেন। কোয়ালিটি প্রোডাক্ট করার জন্য আমি অনেক ফুল অটোমেটিক মেশিন করে ফেলছি, আমি স্টেরাইলাইজ মেশিন নিয়ে আসছি, আমি প্যাকিং করার আধুনিক মেশিন নিয়ে আসছি, যার জন্য দেখা গেছে আমার ফিক্সড কস্ট বাড়ছে কিন্তু আমার ভ্যারিয়েবল কস্ট কমে গেছে, আমার প্রোডাক্টের ইউনিট প্রাইস কমে গেছে। সো ওই জন্য আমরা গেইন করছি। হ্যাঁ, ফাইন্যান্সের ক্ষেত্রে কি আপনাদের কোনো অভিজ্ঞতা আছে? ব্যাংক ফাইন্যান্স কিভাবে পেতে হয়, টাকা কিভাবে পেতে হয় একটা ফ্যাক্টরি করার জন্য? কেউ কি আমাকে কোনো দিতে পারবেন যে আপনারা কি ইনিশিয়েটিভ নিচ্ছেন যেটার জন্য লোনের ক্ষেত্রে আপনাদের ভালো কিছু পাওয়ার সুযোগ আছে? না স্যার, আসলে ব্যাংকের থেকে যদি লোন আচ্ছা, পেতে আমি হয়, নিশা আপাদের কিছু বক্তব্য দেখছিলাম যেটাতে বলা হয়েছে যে স্যার কি ট্রেড লাইসেন্স তারপর ব্যাংক অ্যাকাউন্ট এগুলো বলছেন? 3 নাম্বার গুলো? হ্যাঁ, না ট্রেড লাইসেন্স, টিন, ভ্যাট এটা
কিন্তু আপনার ব্যাংক লোন না নিলেও লাগবে, হ্যাঁ? জি জি তো লাগবেই। আর এছাড়া আসলে যেটা হচ্ছে যে ব্যাংকের কিছু প্রসিডিওর থাকে যেটা হুম, হুম, আসলে ব্যাংক একটু মেক শিওর করতে চায় যে আসলে আমি যদি ব্যাংকের কাছে যাই যে হুম, আমাকে কোন বেসিসে তারা লোন দিবে, তারা আগে দেখবে আমার স্টেবিলিটি কি, আমার আসলে এই বিজনেসটা চলছে কিনা, চলমান কিনা, আর প্লাস আমাকে লোন দিলে আমি কি আসলেই সেটা প্রতি মাসে তাদের হুম, ইনস্টলমেন্টটা দিতে পারবো কিনা, সেই রানিং বিজনেস আমার আছে কিনা। কারণ এইটা হলো গিয়ে একটা ফ্যাক্টর। আর অবভিয়াসলি ট্রেড লাইসেন্সের একটা বয়স, তারপর কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে, হুম, ট্রানজাকশন থাকতে হবে যেটা আসলে প্রুফ করবে যে আমার বিজনেসটা চলমান। তো আমার fine, এই বিজনেসটাকে আমি আর একটু বৃদ্ধি করার জন্য লোন নিতে আসছি। কিন্তু প্রবলেমটা হয়ে যায় যে খুবই আমরা নতুন যারা উদ্যোক্তা, আমরা প্রথমেই হুম, তো নড়বড়ে থাকি, ক্যাপিটাল ক্রাইসিসের কারণেই আমরা আগাতে পারি না, বা আগালেও দেখা যায় যে ঠিকভাবে হয়তো আমাদের সেলটা আসছে না। তখনই আসলে আমাদের উদ্যোক্তারা কিন্তু আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, হারিয়ে যাই। হুম, হুম। আচ্ছা তাহলে আমি হ্যালো, হ্যাঁ বলেন, আর কেউ কিছু বলবেন? স্যার গ্রান্টারও লাগে। প্ল্যানটা লাগে, হ্যাঁ। আমি এখন এই জায়গাটা যেটা বলতে চাই, আমি নিশা আপাদের প্রোগ্রামটা দেখছিলাম, ওখানে বলা হয়েছিল, এটা আপনারা খেয়াল করছেন কিনা, যে আপনার পণ্যের ব্র্যান্ডিং এর আগে আপনার নিজের ব্র্যান্ডিংটা করা খুব জরুরি। মানে আপনি যে ক্যাপাবল এবং আপনি যে অনেস্ট লোক, বা আপনি যে কমফোর্ট দিবেন অন্যদেরকে, সেই ব্র্যান্ডিংটা আপনাদের সবার আগে করা দরকার। তো এটার জন্য আমি কি করেছিলাম সেগুলি একটু ছোট করে বলি, হ্যাঁ। ফান্ডিং কিন্তু তিনটা ভাবে আসে। একটা হলো ওন ফান্ড, পরবর্তীতে আমরা যেটাকে বলি অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট। অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট হচ্ছে আপনারা রিলেটিভ এবং বন্ধু বান্ধব থেকে যেটা নেয়, বা পরিচিত সার্কেল থেকে যে টাকাটা পাওয়া যায়, সেটা অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট। পরবর্তীতে হচ্ছে ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে যেটা নেওয়া হয়, এবং তার পরবর্তীতে হচ্ছে আপনার যেটা ভেঞ্চার ইনভেস্টমেন্ট, অথবা রিসেন্টলি একটু ক্রাউড ফান্ডিংটাও বেশ পপুলার হয়ে হচ্ছে। সো একদম প্রথম যখন হচ্ছে, আপনি নিজের ফান্ড তো ইনভেস্ট করতেই হবে, কারণ আপনি নিজেও যদি কাউকে টাকা দিতে চান, সে যদি কোনো কিছু না শুরু করে, আপনি তাকে টাকা দিবেন না। সো আপনার নিজে যেভাবে হোক ছোট করে একটা কিছু শুরু করতে হবে। শুরু করলে দেখবেন আপনার বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব তারা টুকটাক করে আপনাকে সাহায্য করছে, এবং তাদের সাহায্য নেওয়াটারও কিছু টেকনিক আছে। কারণ আপনি যার কাছ থেকে যখন যে সাহায্যটা নিবেন, খুব ছোট নেন, যেটা সে দিতে পারবে এরকম নিলেন। নেওয়ার পরে কিন্তু আপনি টাইম মতো আপনার কমিটমেন্ট অনুযায়ী যদি খুব কষ্ট করে হলেও ফেরত দেন, দেখবেন এই অভ্যাসটা কিছুদিন করলে পরে সবাই কিন্তু আপনাকে টাকা দেওয়ার জন্য আহ উম, লালায়িত থাকবে বলবো অনেকটা, হ্যাঁ। কারণ মানুষের কাছে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে, একদম খুব কাছের মানুষদের কাছ থেকে কিন্তু আবার বড় টাকা পাবেন না। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি। কারণ কাছের মানুষরা, তার কাছে যে টাকা আছে, এটা ডিসক্লোজ করতে চায় না। সো এটা মনে রাখবেন সবসময়, এবং কখনো ইমোশনালি কাছের মানুষদের কাছ থেকে খুব বেশি এক্সপেক্ট করবেন না। এটা দেখবেন যে আপনি কষ্ট পাবেন। কারণ কাছের মানুষরা সবসময় নিজের স্ট্রেংথ, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ গুলি আমি যতটুকু দেখছি, যে ডিসক্লোজ করতে চায় না। হ্যাঁ? সো এই জায়গাটায় আমি আমি যেমন পাইছি, আমি দেখা গেছে আমার ব্যাংকের ক্লায়েন্ট একসময় আমাকে 15 লাখ টাকা দিয়ে গেছে। কারণ উনি হজ করে আসছেন, উনি ব্যাংকে রাখতে চায় না। ভালো একটা জায়গা খুঁজতেছিল। আমি আমার ব্র্যান্ডিং এমন জায়গায় করেছিলাম, যে উনার ধারণা ছিল যে আমার কাছে টাকা দিলে অন্তত সিকিউর থাকে। উনি কিন্তু আমাকে সেধে দিয়ে গেছে। আমার এক মামা ইতালি থাকেন, উনারও বেশ কিছু বিজনেস আছে। বিজনেসে যখন যে টাকাটা আসে, সে টাকাটা উনি আমার কাছে রাখেন। কেন? আমি ওরকম একটা ব্র্যান্ডিং করতে পেরেছিলাম। দেখা গেছে উনার একসময় তো 50 লাখ টাকা আমার কাছে ছিল। আমি উনার এই টাকা খাটিয়েছি। একসময় প্রতি মাসে আমি তাকে প্রায় 1,10,000 টাকা করে দিতাম। যেটা দিয়ে আমি উনাকে ক্যাশ দিতাম না। মামাতো উনাকে টাকা উনি নিতে চান নাই ১ম এ। আমি এটা দিয়ে একটা অ্যাপার্টমেন্ট বুকিং দেই। ওই অ্যাপার্টমেন্টের প্রতি মাসে 1,10,000 টাকা করে কিস্তি চালাতাম। একটা সার্টেন টাইম পরে কিন্তু তার অ্যাপার্টমেন্ট হয়ে গেল, এবং এই 50 লাখ টাকাও কিন্তু আমি প্রায় ৫-৬ বছর পরে ফেরত দিচ্ছি। সো এই জায়গাটায় কিন্তু আমার বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট বলবো। এখন আমি যার কাছে যেরকম টাকা চাই, সে কিন্তু আমাকে সেই টাকাটা দেওয়ার জন্য রেডি থাকে। কারণ আমি তাকে কিছু না কিছু বেনিফিট চাই। সো আপনারা ছোট থেকেই এইভাবে যদি নিজের একটা ব্র্যান্ডিং করতে পারেন, তখন দেখবেন যে সবাই ফান্ডিং এর জন্য আপনার পিছনে আসবে। ব্যাংকগুলি কি দেখতে চায়? ব্যাংক সাধারণত দেখতে চায় আপনার যে বিজনেসটা আছে, এই বিজনেসটার প্রোগ্রেস আছে কিনা। এটা নোট করবেন, আপনার বিজনেসের যে প্রোগ্রেস আছে, এইটা আপনার বুঝাইতে হবে।
এক নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই বিজনেস চালানোর জন্য যে আপনার ক্যাপাবিলিটি আছে এটা বোঝাতে হবে। মানে আপনি যে ক্যাপাবল, এই ক্যাপাবল বোঝানোর জন্যই দেখা যায় বিজনেসের বয়সটা দেখতে হয়। ওই বয়সটা ওরা খোঁজার চেষ্টা করে। বয়স বেশি মানে বাড়ানোর কিছু টেকনিক যেটা আমি অ্যাপ্লাই করছি। আমি যখন চিন্তা করছি যে বিজনেসটা করব, সেই বিজনেসের একটা নাম আমি সিলেক্ট করে ফেলি সবসময়। সিলেক্ট করে সেই বিজনেসের নামে আমি একটা ট্রেড লাইসেন্স করি। আমি শুরু করি আর না করি, ট্রেড লাইসেন্স, তারপর আপনার ওয়েবসাইট যা যা আছে এগুলি সব আমি ডোমেন কিনে ফেলি, কিনে রেখে দিই। আস্তে আস্তে শুরু করি। শুরু করতে করতে দেখা যায় আমার 2 বছর লেগে গেল। আমি 2 বছর পরে শুরু করছি, কিন্তু আমার বেবির জন্ম কিন্তু আমি দিয়েছি প্রায় 2 বছর আগে। সো আপনারা এই টেকনিক গুলো অ্যাপ্লাই করবেন। যখন মনে করবেন যেটা করবেন, সেটার নাম, একটা নাম সিলেক্ট করে একটা ট্রেড লাইসেন্স করে ফেলেন। যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে পারেন ফাইন, আর সাথে কিছু ডোমেন কিনে আপনার অ্যাক্টিভিটি শুরু করে দেবেন। 1-2 বছর পরে যে আপনি বিজনেস শুরু করলেও কিন্তু ব্যাংকে আপনি যা বলতে পারবেন যে আপনি 2 বছর আগে শুরু করছেন। এগুলো কিছু টেকনিক আমি ফলো করি এবং আমি মনে করি এটাতে বেশ কাজে লাগে। আর ব্যাংকের কাছে তো বললাম ক্যাপাবিলিটি এবং বিজনেসের গ্রোথ, এই দুটো জিনিস যদি বুঝাইতে পারেন ব্যাংক আপনাকে অলওয়েজ সাপোর্ট দিয়ে যাবে। আচ্ছা, আমি একতরফা কথা বলে যাচ্ছি। আপনাদের কাছ থেকে টুকটাক আমি কোশ্চেন আশা করি, তাহলে হয় কি যে আমি হয়তো বুঝতে পারবো যে আপনাদের রিকোয়ারমেন্ট। ভাইয়া বিজনেসের প্রোগ্রেসটা আমরা ব্যাংকে দেখাবো, সেটা কি আমরা ব্যাংক অ্যাকাউন্ট ট্রানজাকশনের উপর ডিপেন্ড করবে নাকি দেখবে, নাকি কিভাবে আমরা না না progress টা না, আমাদেরকে দেখাবো? মার্কেটে যেই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, মার্কেটে সেই প্রোডাক্টের ডিমান্ড কেমন আছে এবং ওই প্রোডাক্টের গ্যাপ কেমন আছে, সাপ্লাই গ্যাপ কেমন আছে, হ্যাঁ, ওইটা হলো জরুরি। আর আপনি যে চালাতে পারছেন, কতদিন চাচ্ছেন, এটা কিন্তু আপনার পার্সোনাল ক্যাপাবিলিটি। দুইটা জিনিস বুঝেন। আপনি যে ঠিক মতো চালাতে পারছেন, সেটা দিয়ে আপনি প্রুফ করবেন যে আপনি ক্যাপাবল। আর আরেকটা হচ্ছে মার্কেটের ডাটা প্রোভাইড করে তাকে বোঝানোর চেষ্টা করবেন যে এটার মার্কেট প্রোগ্রেস ভালো আছে। সো এই দুইটা জিনিস কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে, একদমই রাখতে হবে, হ্যাঁ। কারণ ডাটা দিয়ে আপনাকে সাহায্য করতে হবে যে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন হিউজ গ্যাপ আছে, মার্জিন আছে, অথবা এখন নাই, সামনে আরো প্রোগ্রেস বাড়বে, সেরকম যদি বুঝেন। ধরেন আমি বিস্কিটের ট্রে নিয়ে প্রথম চাকরি, আমার ব্যাপারে জানেন কিনা জানি না, আমি কিন্তু একসময় ব্যাংকে ছিলাম। সো আমি উদ্যোক্তা হব এই চিন্তা করে ব্যাংকের মতো একটা সার্টিফিকেটের চাকরি ছেড়ে চলে আসি। একজন পার্টনার নিবে সেটা আমাকে বলছিল, যার জন্য আমি ছেড়ে চলে আসি। কিন্তু আমি যে ছেড়ে চলে আসি, আমার কাছে তখনই স্বপ্ন মনে হয়েছিল যে বিস্কিটের ট্রে বাংলাদেশে পপুলার হবেই একসময়। 2007-এর কথা বলছি, যে সময় বিস্কিটের ট্রে বাংলাদেশে প্রচলন খুব একটা ছিল না। এবং আমি আমার ইনভেস্টরদের বোঝাতে পেরেছিলাম যে এই মার্কেটটা বড় হবে, এই মার্কেটের প্রোগ্রেস ভালো আছে, এবং আমি যে ক্যাপাবল ছিলাম সেটা বোঝানোর জন্য আমি ছোট ছোট করে কিছু স্টেপ নিয়েছিলাম, যেটা দেখে বিদেশি একটা কোম্পানি আমাকে 2013 সালের দিকে প্রায় 3 কোটি টাকা লোন দেয়, যেটা উইদাউট কোলাটেরাল 3 কোটি টাকা পর্যন্ত পেয়েছিল। সো আমি বলি যে লোন পাওয়া, টাকা পাওয়া খুব বড় ইস্যু না, যদি আপনি নিজেকে এবং প্রুফ করতে পারেন এবং সঠিক বিজনেসটা যদি চুজ করতে পারেন, হ্যাঁ। আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি, আমি 2007-এ শুরু করছি, এখন বলতে পারি বাংলাদেশে বিস্কিটের ট্রে মার্কেট লিড করছি আমরা। মানে আমরা এখন, আমাদের চেয়ে বড় কোম্পানি নাই। সো এটা কিন্তু আমরা আসতে পারছি, এবং আমরা আমার ইনভেস্টরদের বোঝাতে পেরেছিলাম দেখে 15 সালে কিন্তু ওরা আমাদের ইকুইটি কিনে নিছে। সো আপনাদেরও এইভাবেই কাজ করতে হবে, যে গ্যাপ তৈরি করতে হবে। এবং সবার আগে আমি বলি যে আপনারা কখনো কমন মার্কেটে খেলবেন না। আমি উদ্যোক্তা জীবনটাকে একটা গেম হিসেবে ধরি, হ্যাঁ। এই গেমে আপনি কমন মার্কেটে যত বেশি যাবেন, কম্পিটিশন তত বেশি। আপনি নতুন মার্কেট কমন মার্কেটে যান, প্রথমে স্টার্টিংটা কমন মার্কেটে করেন, কিন্তু আপনি সবসময় মাথায় রাখবেন আপনি আলাদা একটা মার্কেট তৈরি করে সেই মার্কেট লিড করবেন। সো ওইভাবে আস্তে আস্তে দূরদর্শিতা দিয়ে আপনারা নিজের মার্কেট তৈরি করবেন, হ্যাঁ। এটা হলে আপনি দেখবেন যে আপনি স্ট্রং জায়গায় থাকেন। যেমন আমরা এখন একটা ম্যাচিউর পর্যায়ে আছি, আমরা এখন চিন্তা করছি যে আমরা আবার কোন মার্কেটে যাব, কারণ এই মার্কেটে গ্রাফ অলমোস্ট আমরা আপে চলে আসছি, এখন আবার ডাউনওয়ার্ডের সময় চলে আসতেছে। দ্যাটস আমরা কিন্তু এখন সার্চিং করতেছি যে আমরা আসলে কি কি করতে পারি, কি কি করা যেতে পারে। কোশ্চেন আশা করি এখন টুকটাক। কেউ কোশ্চেন নাই? শোনেন, আমরা লোকাল মার্কেটে যখন
প্রোডাক্ট নিয়ে কাজ করব, 2-3টা জিনিস খুব চিন্তা করবেন। একটা হচ্ছে আপনার পণ্যের কোয়ালিটি বা মান নিয়ন্ত্রণটা খুব স্ট্রংলি করতে হবে উৎপাদনের ক্ষেত্রে। 2 নাম্বার হচ্ছে আপনার প্যাকেজিংটা স্ট্যান্ডার্ড হতে হবে, এবং 3 নাম্বার যেটা বলি, আমরা অনেক ক্ষেত্রেই প্রাইসিংটা ভালো মতো করতে পারি না। প্রাইসিংটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা হচ্ছে, এবং এটার ক্ষেত্রে কিন্তু ব্রেক ইভেন অনেক জরুরি। ব্রেক ইভেন লেভেল আপনি নামাতে পারবেন 2-3টা ওয়েতে। আপনার ম্যাক্সিমাম প্রোডাকশন এনশিওর করে, এবং আপনার ফিক্সড কস্ট যেগুলো আছে এটাকে যত মিনিমাইজ করতে পারবেন। কারণ র মেটেরিয়াল কস্ট কিন্তু একটা ফিক্সড জায়গায় থাকে, এটাকে খুব বেশি কমানো যায় না। আপনার যদি বাড়ি ভাড়াটা একটা জায়গায় রেখে, অথবা আপনার লেবার ওয়ার্কার যে আছে এই ওয়ার্কারটা যেই লেভেলে আছে, ওদের ক্যাপাসিটি যতটুকু, এটার ম্যাক্সিমাম ইউটিলাইজ আপনি করতে পারেন, তখন আপনার ব্রেক ইভেন লেভেল নেমে যাবে এবং আপনার প্রফিট মার্জিনটা বেশি হবে। আচ্ছা, আপনারা কি কেউ ট্যাক্স দেন? ট্যাক্স জি না। কেউ দেন? আচ্ছা, যারা বড় স্বপ্ন দেখেন, অনেক বড় চান, তারা এখন থেকেই ছোট ছোট করে ট্যাক্স দিয়ে আসেন। ফিমেলদের জন্য কিন্তু একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ট্যাক্স ফ্রি। সো ওইটা অন্তত আপনারা করে ট্যাক্স ফাইলটা অলওয়েজ আপডেট করেন। কেন সেটা আমি বলি। যদি একসময় আপনি চিন্তা করেন একটা ভেঞ্চার ইনভেস্টমেন্ট নেবেন, অথবা একসময় আপনি ইকুইটি বিক্রি করবেন, ইকুইটি যদি বিক্রি করতে চান, আপনার লিমিটেড কোম্পানি ফর্ম করতে হবে। লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আপনি পেইড আপ ক্যাপিটাল ততটুকুই দেখাতে পারবেন যতটুকু আপনার ট্যাক্স ফাইল সাপোর্ট করে। সো আমি যখন আমি 3 কোটি টাকা লোন নেই, তখন কিন্তু আমার পেইড আপ ক্যাপিটাল আমি 1 কোটি টাকার বেশি দেখাতে পারি নাই, ওয়ারেস আমার তখন প্রায় 2.5 কোটি টাকার মতো মেশিনপত্র ছিল। সো আমার ইনভেস্টমেন্ট কিন্তু প্রায় ফেরত চলে যাচ্ছিল, কারণ ওরা অ্যাসেসমেন্ট করে দেখছিল যে আমার এটা 2.5 কোটি টাকা আছে। আমি 2.5 কোটি টাকার প্রপোজাল চাইছিলাম, ওরা 3 কোটি টাকা দিছে, কিন্তু আলটিমেটলি পরে এগ্রিমেন্টটা প্রায় ফেরত চলে যাচ্ছিল। আমি ওদেরকে কমিট করছিলাম, ঠিক আছে, আমরা উইদিন শর্ট টাইমের মধ্যে আমার ট্যাক্স ফাইল আপডেট করে তোমাদেরকে মানে নির্দিষ্ট পরিমাণ পেইড আপ ক্যাপিটাল দেখাবো। সো আপনারা ছোট ছোট করে প্রোগ্রেসটা কি আরেকবার একটু ইয়ে করা যাবে, আলোচনা করা যাবে? কোনটা বলেন? বিজনেস প্রোগ্রেস যেটা বললেন যে জি বিজনেসের প্রোগ্রেস। জি জি হ্যাঁ, বিজনেসের যে প্রোগ্রেস আছে এটা বোঝাতে হবে, মানে আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করতেছেন, সেটা যে মার্কেটে ডিমান্ড আছে এবং সেই মার্কেটে ভালো গ্যাপ আছে, এটা আপনার বুঝাইতে হবে। যদি ভালো গ্যাপ না থাকে, ধরেন এই যে জুস বানায়, ধরেন অনেক আপা যে লেদার ব্যাগ নিয়ে কাজ করতেছে, লেদার ব্যাগে কিন্তু বিশাল মার্কেট আছে, কিন্তু ওনাকে আইডেন্টিফাই করে বলতে হবে যে এই জায়গাটায় লেদারের ব্যাগের ডিমান্ড বেশি আছে। ধরেন কর্পোরেট কোন জায়গায়? কর্পোরেটে কিন্তু বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিন্তু ডাক্তারদেরকে বিভিন্ন সময় গিফট করে। সো আপনি যদি দেখাইতে পারেন যে এসপিআই স্কয়ার এই টাইপের কোম্পানিগুলির সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং আছে, আমি যদি ব্যাগ বানাই, বেশি কোয়ান্টিটি বানাই, তাহলে ওদের থ্রুতে আমি বেচতে পারবো, তাহলে কিন্তু এটা আপনার যে বিজনেসের স্কোপ আছে। কারো মাইক কোথায় অন আছে একটু? আমি কি বুঝাতে পারছি? আবার কেউ দেখা যাবে যে লেদারের ব্যাগের কোনো প্রোগ্রেস দেখাতে পারছেন না, ওনার যে স্কোপ আছে এটা প্রুফ করতে পারছেন না। এখন আপনি যদি প্রুফ করতে পারেন যে আমি কর্পোরেট মার্কেটে হিউজ পরিমাণ ব্যাগ সাপ্লাই দিতে পারবো, ওখানে প্রচুর ডিমান্ড আছে, প্রচুর প্রাইস গ্যাপ আছে, তখন কিন্তু আপনার ইনভেস্টররা আপনার প্রতি আগ্রহ দেখাবে, এবং আপনার জানা থাকতে হবে যে মার্কেটে, লোকাল মার্কেটে কেমন ডিমান্ড আছে। আর যদি এরকম দেখাইতে পারেন যে না, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আপনি এক্সপোর্ট করতে পারবেন, ওই মার্কেট আপনার চেনা আছে, ওই মার্কেটে আপনার লিঙ্ক আছে, তার মানে আপনি বিজনেসের প্রোগ্রেস আছে। সো প্রোগ্রেসটা এইভাবে বুঝতে করতে হবে। ধন্যবাদ। আর ক্যাপাসিটির কথা যেটা বলা হয়েছে, যে আপনি যে বিজনেস রান করতে পারবেন সেটা বোঝানোর জন্য আপনার ম্যাচুরিটি লেভেল কতটুকু সেটা আপনাকে বোঝাতে হবে। হ্যাঁ, আপনি যে ভালো কস্টিং বুঝছেন, আপনি যে কোথায় লেদার প্রোডাক্ট র মেটেরিয়াল কোথা থেকে কিনতে হবে, সেই জায়গাটায় আপনি কিভাবে র মেটেরিয়ালের কস্ট কমাইতে পারেন, আপনার কি কি এক্সপার্টিজ আছে, সেগুলো আপনি প্রুভ করতে পারবেন, সেটা হবে। এবং আমি যখন ব্যাংকে ছিলাম, আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের গুলশান ব্রাঞ্চের অ্যাডভান্স
ছিলাম 2007 সালে। সো আমি যতগুলি গুলশান ব্রাঞ্চে যতগুলি প্রপোজাল আসতো লোনের সবগুলি আমি দেখতাম। দেখতে যে আমি কিছু জিনিস ফলো করছি, সেটা যেহেতু গুলশান ব্রাঞ্চে সব বড় বড় ইনভেস্টমেন্ট এর জন্য লোক আসতো, তো ওইসব জায়গায় আমি দেখতাম কারা চেকে বেশি পেমেন্ট করে। চেকে বেশি পেমেন্ট করার মানে হলো যে লোকজন তাকে বিশ্বাস করে। হ্যাঁ, ধরেন আজকে যদি আমি একটা চেক দিয়ে আপনার কাছ থেকে একটা লেদারের ব্যাগ নিতে চাই, আপনি কিন্তু একটু শাই ফিল করবেন বা একটু বলবেন যে ক্যাশ হলে ভালো হতো। কেন? কারণ আপনি আমাকে চিনেন না। যখন আপনার কাস্টমাররা আপনার সাপ্লায়াররা আপনার চেক নিতে অভ্যস্ত হবে, তার মানে হচ্ছে আপনাকে ওরা বিশ্বাস করে। সো ব্যাংকও আপনাকে তখন বিশ্বাস করতে রাজি হবে। আপনি যখন ক্যাশে লেনদেন করবেন, সবসময় ক্যাশে লেনদেন করছেন, তখন কিন্তু আমরা ধরে নিতাম যে ওনাকে লোকজন বিশ্বাস করে না, যার জন্য সে সবসময় চেকে পেমেন্ট দেয়। সো এগুলো একটু মাথায় রাখবেন। ছোট ছোট কিছু জিনিস কাজ করলে দেখবেন ব্যাংকের কাছে আপনি অনেক ভালো একটা জায়গায় থাকেন। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো আপনাকে লোন দেওয়ার জন্য রেডি থাকবে। আর কখনো এগুলো সব কমন জিনিস আপনারা জানেন, হয়তো কি করা যাবে না সেগুলোর মধ্যে যেমন আছে যে অন্যকে দেখে কোনো কাজ করবেন না, যেটার মধ্যে আপনি নিজের এক্সপার্টিস আছে, আপনার হাতে হয়তো স্কোপ আছে, সেই বিজনেসে আপনি করবেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, সমাজকে দেখাতে যাবেন। আমি আমার কিছু অভিজ্ঞতা বলি। আমি ব্যাংকে চাকরি ছাড়ার পরে আমার আশেপাশে মানুষ মনে করছিল যে আমি হয়তো কোনো ক্রাইম করছি, যার জন্য ব্যাংক থেকে বের করে দিচ্ছে। আবার কেউ কেউ বলতেছে না, এই ছেলের দিয়ে কিচ্ছু হবে না, ব্যাংকের মতো একটা চাকরি ছেড়ে দিয়ে আসা, তার পার্টনারও নেয় নাই, সে কি করে চাকরি ছাড়া, এত বোকা ছেলে। তো তখন আমি সমাজকে দেখাইতে যাই আমি একটা মেশিন না কিনে আমি গাড়ি কিনছি। এটা কিন্তু আমার জন্য আত্মঘাতী ছিল। সো আপনারা এরকম কখনো করবেন না যে সমাজকে দেখাইতে যায় কাজ। যখন একদম দেয়ালে পিঠ থেকে গেছে, তখন কিন্তু আমি সমাজ থেকে বের হয়ে গেছি। বের হয়ে আমি শুধু আমার কাজ নিজে একলা করছি। এমনও হয়েছে সারা রাত আরেকজনের ফ্যাক্টরিতে বসে বসে আমি কাজ করছি। আমার ফ্যাক্টরি মেশিন আমি নিজে চালাইছি। এবং ওই 4টা বছর আমি কারোর সাথে কোনো যোগাযোগ রাখিনি, কারোর সাথে চোখ মিলায় কথা বলতে পারিনি বা বলি নাই। সো এই পেইনটা যেন আপনারা না পান, সেজন্য আমি সবসময় বলবো যে আপনারা কখনো সমাজকে দেখাইতে যা করবেন না, নিজের ভালো লাগা থেকে কাজ করবেন, ভালো লাগার জায়গাতে কাজ করবেন। হ্যাঁ, যেসব জিনিস আপনি মনে করেন যে না আপনি ওটা করতে পারবেন, ভালো করতে পারবেন, সেটা করেন। এবং আরেকটা জিনিস, যতক্ষণ পর্যন্ত আপনার কনফিডেন্স গ্রো না করছে, ততক্ষণ পর্যন্ত আপনি যে সেক্টরে কাজ করতে চান সেই সেক্টরে চাকরি করেন। ওই সেক্টরে যদি চাকরি না পান, যে কোনো সেক্টরে চাকরি করেন, ওই চাকরি কিন্তু আপনাকে এক্সপিরিয়েন্স, আপনার কনফিডেন্স বাড়াবে, আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার করতে সাহায্য করবে। তারপরে আপনি যে কোনো বিজনেস করেন, কোনো সমস্যা নেই, তাতে আপনি দেখবেন যে ভালো করবেন। শর্টকাট কোনো পথ নাই। কখনো শর্টকাট কিছু করতে গেছেন তো মরছেন। হয়তো আপনি শর্টকাট গেইন করবেন। একটা জিনিস দেখা গেল, একটা র মেটেরিয়াল আসছে, এই র মেটেরিয়ালটা খুব সস্তা পাওয়া যাচ্ছে, দেখতে সুন্দর, কিন্তু লং টাইম সাপোর্ট দেয় না। ওরকম র মেটেরিয়ালে আপনি কাজ করে আপনি খুব প্রফিট করবেন, কিন্তু একটা সময় পরে দেখবেন যে কাস্টমার আপনার কাছ থেকে ফেরত চলে গেছে। সো শর্টকাট কখনো কোনো কিছু করবেন না। আর কখনো ফেইল করবেন না, মানে কোনো প্রজেক্ট লস হবে না এটা মাথায় নিয়ে, মাথায় সবসময় নেবেন লসও হইতে পারে, লাভ হইতে পারে, আপনার কাজ আপনি সাহস নিয়ে আগাইতে হবে। লস হয়ে যাবে এই চিন্তা করে যদি কাজ না শুরু করেন, তাহলে দেখবেন যে আপনি পিছিয়ে যাচ্ছেন। কাজের ক্ষেত্রেও কিন্তু আপনাকে একটু সাহসী হতে হবে। সাহসী না হলে আসলে বড় কিছু করা যায় না, একদমই করা যায় না। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি কি কোনো অ্যাড করতে পারছি কিনা? জি ভাইয়া, বুঝতে পারছি। কোশ্চেন করেন, বেশি বেশি করে কোশ্চেন করেন, তাহলে বুঝবো যে বুঝতেছেন। গ্র্যান্টার লাগে একজন মেসেজ করছেন দেখলাম। গ্র্যান্টার তো ডেফিনেটলি লাগে। ব্যাংক গ্র্যান্টার চায়, এবং কখনো কখনো দেখা যাবে যে আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, এটা একটু আনঅফিসিয়ালি বলি, সেটা হচ্ছে যে লোনের ক্ষেত্রে আপনি যদি প্রতিষ্ঠান দেখায় লোন নিতে চান, তাহলে দেখবেন আপনার প্রচুর ডকুমেন্ট চাইবে। সো আমি যেটা করছি, আমি দেখা গেছে চাকরিজীবী, এরকম আমার ফ্যামিলি মেম্বার চাকরিজীবী যে আছে, তাকে যা ধরছি যে তুমি তোমার স্যালারি এগেইনস্টে আমাকে একটা লোন নিয়ে দাও। সো আপনি এরকম ভাবে কনভিন্স করবেন কাউকে, আপনার ফ্যামিলির বা ফ্রেন্ড সার্কেলের কাউকে,
যদি কনভিন্স করতে পারেন তাহলে বুঝবো যে না, হ্যাঁ, আপনার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তখন কিন্তু স্যালারি এগেনস্টে লোন কিন্তু খুব সহজে পাওয়া যায়। সো আপনারা এটা একটা মাথায় রাখতে পারেন। হ্যাঁ, আমি কিন্তু এভাবে নিয়েছি। দেখা গেছে বিজনেসের এগেনস্টে লোন নিতে গেলে প্রচুর কাগজপত্র, ডকুমেন্ট দিতে হয়। আপনি যখন স্যালারি এগেনস্টে লোন নেবেন তখন কিন্তু শুধু স্যালারি স্টেটমেন্ট দিলেই হচ্ছে, আর একটা গ্যারান্টার দেবে। আপনারা কি জানেন লোন কত রকমের হয়? লোন না স্যার, জানি না। লোন সাধারণত ছোট যারা আছেন আপনারা তাদের জন্য বলে, সাধারণত দুই রকমের লোন হয়। একটা হচ্ছে টার্ম লোন, আর একটা হচ্ছে সিসি টাইপের লোন। সিসি, যেটাতে আপনি যখন ইচ্ছা উঠাতে পারবেন, যখন ইচ্ছা জমা দিতে পারবেন। দুইটা লোনেরই দুই রকমের সুবিধা এবং অসুবিধা আছে। টার্ম লোন যেটা হচ্ছে আপনাকে ব্যাংক একবারে দিয়ে দিবে, আপনি হয়তো 3 বছর বা 5 বছরের কিস্তিতে ওই টাকাটা শোধ করবেন। এটা একটা সুবিধা হয়, কোনোভাবে কষ্ট করে যদি আপনি 3 বছর বা 5 বছর এটা চালাতে পারেন তাহলে পুরো টাকাটা আপনার হয়ে যায়। আর সিসি লোনের ক্ষেত্রে হচ্ছে ব্যাংক আপনাকে একটা লিমিট দিয়ে দিবে অ্যাকাউন্ট থেকে, যে অ্যাকাউন্টে আপনি যখন লাগবে টাকা নিবেন, নিলে ইন্টারেস্ট হবে, যতটুকু টাকা লাগবে ততটুকু নিতে পারবেন উইদিন দ্য লিমিট। সো যখন আপনি টাকা নিবেন তখন ইন্টারেস্ট হবে, আবার টাকা জমা দিয়ে দিবেন, ইন্টারেস্ট হবে। সো এটা কন্টিনিউয়াস চলতে থাকে, এবং এই অ্যাকাউন্টটা কখনো ফিক্স কোনো খরচে করে ফেলেন তখন বিপদ হয়ে যায়, কারণ এটা তো শোধ হচ্ছে না। আর রিসেন্টলি কিছু নতুন লোন তৈরি হচ্ছে যেগুলোকে আমরা বলি ফ্যাক্টরিং। এমনি কোনো সিকিউরিটি ছাড়াই লোনগুলি পাওয়া যায়। এটাতে হচ্ছে ধরেন আপনি কোনো কর্পোরেট কোম্পানির সাথে কাজ করেন, তখন সেই কোম্পানির সিআইবি বা সেই কোম্পানির স্ট্যাটাস জাজ করে ব্যাংক টাকা দেয়। এক্ষেত্রে একটা থার্ড পার্টি এগ্রিমেন্ট হয় এরকম, যে ওই কোম্পানি একটা লিখিত দিবে ব্যাংকের কাছে যে এক্স কোম্পানি যে টাকা যে বিল পাবে সেই বিলটা এক্স কোম্পানিকে না দিয়ে ওরা ব্যাংকে দিবে। তখন ব্যাংক কি করে, এক্স কোম্পানিকে বিলের 80% টাকা অ্যাডভান্স দিবে। এটা কি বুঝতে পারছেন? আই ক্লিয়ার করে বলতে হবে কি না বুঝছেন? মানে বিলটা পারচেজ করে নেয় ব্যাংক। ধরেন আপনি 1 লাখ টাকার বিল জমা দিলে ব্যাংক আপনাকে 80,000 টাকা তাৎক্ষণিক দিয়ে দিবে। ওই 80,000 টাকা দিয়ে আপনি আবার প্রোডাক্ট বানায় আবার তাদেরকে ডেলিভারি দিবেন। আবার ওখানে দেখা গেল 1 লাখ টাকার প্রোডাক্ট দিলেন, সেখানে আবার 80,000 টাকা দিবেন। এতে খুব সুবিধা হয় আপনার। যখন 1 লাখ টাকা কি আপনি 3-4 বার ঘুরে দেখা গেল যে 4-5 লাখ টাকার কাজ করতে পারবেন। তো এটা খুব কাজে লাগে। ইম্পোর্টের ক্ষেত্রে ইউপাস ফ্যাসিলিটি পাওয়া যায়, এটা আপনাদের এখন দরকার নেই, ওটা নিয়ে পরে কখনো ডিসকাস করবো না। ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে তো মেশিনপত্র লাগে, তাই না? মেশিনপত্র যদি আপনি দেশের বাইরে থেকে ইম্পোর্ট করতে চান, সেক্ষেত্রে আপনি যদি বিনিয়োগ বোর্ডে রেজিস্ট্রেশন করেন, তাহলে সেক্ষেত্রে মেশিনের উপরে কোনো ট্যাক্স নাই, শুধু 1% ডিউটি দিয়ে আপনি মেশিন নিয়ে আসতে পারবেন। তো এটা মাথায় রাখবেন, বাইরে থেকে যদি আপনারা মেশিন এনে ফ্যাক্টরি সেট আপ করতে চান, তাহলে প্রথমেই কাজ হলো আপনারা বিনিয়োগ বোর্ডে রেজিস্ট্রেশন করবেন। বিনিয়োগ বোর্ডে রেজিস্ট্রেশন করলে আপনার ট্যাক্স ফ্রি সব মেশিন আপনি নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, এবং ওই মেশিন আনার পরে আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল আইআরসি করেন, ইন্ডাস্ট্রিয়াল আইআরসি করলে আপনি যত র্য ম্যাটেরিয়াল আনবেন সেটার মধ্যে 3 to 5% আপনি এক্সাম্পশন পাবেন। সো এগুলো একটু মাথায় রাখবেন, যারা ম্যানুফ্যাকচারিং নিয়ে কাজ করেন, মেশিনপত্র আনলে অবশ্যই বিনিয়োগ বোর্ডে রেজিস্ট্রেশন করে তারপরে কাজগুলো করবেন। ম্যানুফ্যাকচারিং ইউনিটের জন্য এক্সট্রা কিছু ডকুমেন্ট লাগে, ফায়ার লাইসেন্স এবং এখন পরিবেশের ছাড়পত্রটা খুব জরুরি। পরিবেশের ছাড়পত্র এবং ফায়ার লাইসেন্স, সাথে বিনিয়োগ বোর্ডে রেজিস্ট্রেশন, এগুলো কিছু করতে হয়, এগুলো মাথায় রাখবেন। আর যদি আপনি এক্সপোর্ট করেন, এক্সপোর্ট করলে পরে 3 ধরনের সুবিধা পাওয়া যায়। একটা হচ্ছে ডিউটি ড্রব্যাক, আর একটা হচ্ছে ইনসেনটিভ, এবং একটু বড় হলে হয়তো আপনারা একটা বন্ড লাইসেন্স করতে পারেন, যেটার এগেইনস্ট আপনি র ম্যাটেরিয়াল উইদাউট ট্যাক্স আনতে পারবেন। তো আমার কথা বোঝা যাচ্ছে কিনা জানি না, বোঝা যাচ্ছে না বলতে, যার জন্য কোনো কোশ্চেন পাচ্ছি না, তাই কি? ভাই পয়েন্ট গুলো ক্লিয়ার শোনা যায়নি। এক্সপোর্ট করলে কি কি পয়েন্ট গুলো বললেন? এক্সপোর্ট করলে 3টা সুবিধা পাওয়া যায়। একটা হচ্ছে ডিউটি ড্রব্যাক, মানে আপনি র মেটেরিয়াল আনার
যদি বাইরে থেকে র মেটেরিয়াল এনে থাকেন, সেই র মেটেরিয়ালে আপনি যে ডিউটি দিয়েছেন সেটা আপনি সরকারের কাছ থেকে ফেরত পাবেন। 2 নাম্বার হচ্ছে আপনি যে পরিমাণ ইম্পোর্ট করছেন সেই পণ্যের উপরে ইনসেনটিভ থাকে। যদি ইনসেনটিভ থাকে সেই ইনসেনটিভটা আপনি নিতে পারবেন। এই দুইটা যে কোনো একটা, হ্যাঁ। আবার যদি এমন হয় যে না আপনি বড় আকারে করতেছেন, প্রচুর র মেটেরিয়াল আপনার ইম্পোর্ট করতে হয়, তখন একটা বন্ড লাইসেন্স নিতে হবে। বন্ড লাইসেন্সে র মেটেরিয়াল ইম্পোর্টের একটা লিমিট দেওয়া থাকে, সেই পরিমাণ লিমিটের ভিতরে আপনি যা র মেটেরিয়াল আনবেন ওইটার উপরে কোনো ট্যাক্স দিতে হবে না, হ্যাঁ। এই হলো 3টা সুবিধা আছে। সো এই 3টা জিনিস আপনার মাথায় রাখবেন। ম্যানুফ্যাকচারিং এ কেউ কি আছেন? আপনাদের কোনো প্রবলেমের কথা বলেন না যে আপনারা কি প্রবলেম ফেস করতেছেন? কারো কোনো শপ আছে, ফিজিক্যাল শপ আছে যেখান থেকে আপনারা বিক্রি করেন, দোকান আছে কারো? অনলাইনে বিক্রি করেন কেউ? হ্যালো? জি, আমরা অনলাইনে সেল করি বেশিরভাগই। অনলাইনে সেল করতে গেলে আপনারা কাস্টমারকে মানে উৎসাহিত করার জন্য কি কাজ করেন? মানে এরকম কোন টিপস আছে যে বা ওরকম কোন কাজ কি করেন যেটাতে আপনার কাস্টমার আপনাকে খুশি হতে পারে বা খুশি হওয়ার জন্য করেন? ভাইয়া সুন্দর করে একটি কন্টেন্ট লিখি, পণ্য সম্পর্কে পণ্যের বিবরণ দিই, তারপরে পণ্যটা তাদের কি কাজে লাগবে, আর হচ্ছে যে ডেলিভারি সুবিধা তো আছেই, সাথে ডেলিভারি চার্জ ফ্রি দেই, এরকম। আমি দেখলাম নীলা আপা একটা অ্যাডভাইস করলেন, সেটা হচ্ছে যে আপনারা প্রোডাক্ট যখন বিক্রি করেন তখন যদি ডেলিভারিটা ফ্রি দেন, কস্ট বাড়ায় নিয়ে, তাতে কিন্তু কাস্টমাররা হ্যাপি হয়, তাই তো? এটা আমরা জি apply ভাইয়া, করছি। জি ভাইয়া, এভাবেই করি আসলে। ভিডিও কন্টেন্টটা কাস্টমাররা বেশি পছন্দ করে। খুব ভালো। এখন ভিডিওটা সবচেয়ে বেশি পছন্দ করে। আমাদের আগেই বলা হয়েছে আর যে মানে বিভিন্ন ট্রেনিং এ ডেলিভারি চার্জটা অফ রাখলে কাস্টমার অনেক খুশি হয়ে যান, সেক্ষেত্রে আপনি হয়তো পণ্যের সাথে অ্যাড করে দিতে পারেন। এক্স্যাক্টলি। এখন আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ধরেন আপনার একটা লেদার ব্যাগের জন্য আপনার ডেলিভারি কস্ট আসে হলো 70 টাকা, তাই না? ডেলিভারি কস্ট যদি 70 টাকা হয় একটা লেদার ব্যাগে, তখন ওইটা তো আপনি ওই কস্টের সাথে সেল প্রাইসের সাথে অ্যাড করে দিচ্ছেন। আপনার তখন টার্গেট থাকবে একজনের কাছে একাধিক বিক্রি করা। যখন একাধিক বিক্রি করবেন, সেকেন্ডটা বা দ্বিতীয়টার কিন্তু ডেলিভারি কস্ট যেটা অ্যাড করছেন সেটা কিন্তু আপনার প্রফিট, তাই নয় কি? জি ভাইয়া। তো হ্যাঁ, তো এক্স্যাক্টলি ভাইয়া, তাই। আপনি কাস্টমারকে, এবং আপনি ধরে রাখবেন এইভাবে একটা প্যাকেজ চিন্তা করবেন যে 2টা কিনলে একটা গিফট দিবেন, বা 3টা কিনলে একটা কিছু গিফট দিবেন। ওই গিফটটা যে টাকাটা সেভ হচ্ছে সেই টাকা দিয়ে আপনি একটা গিফট ডিক্লেয়ার করবেন, এবং মনে রাখবেন যে আপনার প্রথমটাতে যে প্রফিটটা আছে, দ্বিতীয়টার সেই প্রফিট যদি অর্ধেক হয় তাও কিন্তু আপনার লাভ। সো ওই প্রফিট অর্ধেক করে হলেও আপনি আলাদা একটা গিফট দিবেন, তখন দেখবেন যে আপনার সেল বাড়বে এবং আপনি দেখবেন আপনার টার্নওভারও বাড়বে। এই টার্নওভার কিন্তু আপনার ব্যাংকের থ্রুতে যদি আপনি করেন তাহলে কিন্তু ব্যাংকটা আপনি বুঝাইতে পারবেন। জি এবং স্যার, জি। আমি একটা জিনিস বলি, আমার একটা অভিজ্ঞতা আমি সবসময় বলি, আমি প্রথমবার যখন চায়না যাই, চায়না যে আমার ওয়াইফের জন্য কিছু গিফট কিনতে চিন্তা করছিলাম, দেখি ও ব্যাগ খুব পছন্দ করে। আমি আমার সাপ্লায়ারকে বললাম যে একটা খুব ভালো ব্র্যান্ডের ব্যাগের দোকানে আমাকে নিয়ে যাও, আমি কিছু ব্যাগ কিনবো। তো আমার নিয়ে গেল, আমি একটা ব্যাগ কিনি, বেশ এক্সপেন্সিভই বলবো তখন। আমি রেট কমাইতে বললাম, ওরা বললো যে না, ওরা ফিক্সড প্রাইসের দোকান। ফাইন, ঠিক আছে, আমি পেমেন্ট দিলাম। দেওয়ার পরে সে বললো যে তুমি যদি সেকেন্ড ব্যাগ কিনো তাহলে তোমাকে 10% ডিসকাউন্ট। এটা কিন্তু সে আমাকে আগে বলে। তো আমি বললাম তুমি এটার মধ্যে দাও, বলে না এটার মধ্যে দেওয়া যাবে না, তুমি যদি আরেকটা কিনো তো তাহলে দিবে। আমি চিন্তা করলাম ঠিক আছে 10% ভালো অ্যামাউন্টই হয়। আরেকটা ব্যাগ কিনলাম, মনে করলাম ছোট ভাইয়ের ওয়াইফের জন্য কিনলাম। কিনে আমি কাউন্টারে পেমেন্ট দিলাম। পেমেন্ট দেওয়ার পরে সে বলতেছে যে তুমি যদি আরেকটা কিনো তোমাকে আমরা 20% ডিসকাউন্ট। আমি বলি বলে কি, আমি আরেকটা কিনলাম, ওইটাতে আমি 20% ডিসকাউন্ট পাই। এটা কাউন্টারে দেওয়ার পরে বলতেছে আরেকটা যদি কিনো 30% ডিসকাউন্ট পাবা। এরকম করতে করতে আমি 40% ডিসকাউন্ট পর্যন্ত কিনলাম, কিনে আমার প্রায় পকেট শেষ। আমি হোটেলে এসে ক্যালকুলেশন করে দেখলাম ও আমার কাছে বিক্রি করলো 5টা। আমি 40% ডিসকাউন্ট পর্যন্ত নেওয়ার পরেও দেখলাম যে টোটাল যোগ করলে 20% ডিসকাউন্ট দিচ্ছে সে আমাকে টোটালের উপর। সো এই ক্যালকুলেশন গুলি আপনারা শিখবেন এবং মনে রাখবেন, ডিসকাউন্টটা যখন আপনি আগে ডিক্লেয়ার করবেন
তখন কিন্তু মানুষের মধ্যে ঢুকে যায় যে এটার প্রাইস হয় বাড়ায় নিছে অথবা স্টক হয়ে গেছে সেল করতেছে। একদম হ্যাপি হয়ে কোনো প্রোডাক্ট কেনার পরে আপনি যদি তাকে অফার করেন যে পরবর্তী প্রোডাক্টে আপনি 10% ডিসকাউন্ট দিবেন, তখন কিন্তু দেখবেন যে কাস্টমার একটু আগ্রহ দেখাবে এবং আপনি সে সময় যদি সে কিনতে না চায় ওনাকে একটা কুপন ধরায় দিবেন, বলবেন যে আপনি যে কোনো সময় এই কুপন দিয়ে আপনি 10% বা 20% ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্ট কিনতে পারবেন। যখন আপনি তাকে কুপন দিয়ে দিলেন তখন এই কুপনের টাকাটা ও মনে করবে আপনার কাছে আছে, ও এই টাকা উঠানোর জন্য সে কিন্তু বারবার আপনার সাইটে ঘুরবে কোনটা দিয়ে নেওয়া যায়। সো এইভাবে আপনারা কিছু মোটিভেট করতে পারেন আপনার কাস্টমারকে। হ্যাঁ, স্যার একটা প্রশ্ন ছিল। জি। স্যার এটা কি অনলাইনে কি কুপনটা দেওয়া যাবে সিস্টেমটা? কোনো না কোনো একটা ওয়ে দিবেন, আপনি হয়তো একটা কোড নাম্বার দিয়ে দিলেন যে এই কোড নাম্বারটা বললে পরেই আমরা দিব। কোনো একটা সিস্টেম ওয়ে বের করে নিবেন। এটা জি কিন্তু স্যার। খুব কাজে লাগবে, আমার মনে হয় খুব কাজে লাগবে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আরেকটা হচ্ছে ইভ্যালির মতো ধরেন কোনো একটা ওকেশনে আপনারা ডিক্লেয়ার দিলেন আজকের ডেটে যারা যারা কিনবে তাদেরকে আমরা 1000 টাকা ক্যাশব্যাক দিব। এটা ডিক্লেয়ার দেওয়ার ফলে দেখা যাবে যে আপনি তাকে একটা ক্যাশব্যাকের সাথে সাথে তাকে আপনি কোড দিয়ে দিবেন, ওই কোড সে পরবর্তীতে যখনই পড়বে যেই প্রোডাক্টটি কিনবে সেখান থেকে আপনি 20% ডিসকাউন্ট ডিক্লেয়ার করেন। যদি আপনার প্রোডাক্টে আপনি 30% প্রফিট করে থাকেন তাহলে 20% ডিসকাউন্ট দিবেন, যদি 20% প্রফিট করে থাকেন তাহলে 10% ডিসকাউন্ট দিবেন। ডিসকাউন্ট বলবেন না, বলবেন এটা অ্যাডজাস্ট করা যাবে। ডিসকাউন্ট শব্দটা বলবেন না, তখন আপনারা বলবেন যে আপনার যে টাকা আমাদের কাছে আছে সেখান থেকে আপনি 10% অ্যাডজাস্ট করতে পারবেন। তার মানে দাঁড়াইলো যে আপনি কাস্টমার কাছে কোনোভাবে এই ফ্লেভারটা দিবেন যে ওনার টাকা আপনার কাছে আছে। ঠিক আছে, এই ফ্লেভারটা যদি আপনি দিতে পারেন তাহলে সে কিন্তু ওনার এই টাকা উঠানোর জন্য সে কিন্তু বারবার আপনার গ্রুপে ঘুরবে, আপনার এখান থেকে নিতে চেষ্টা করবে। হ্যাঁ, সো এটা একটু মাথায় রাখবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যারা একই সোসাইটিতে আছেন একজন আরেকজনের প্রোডাক্টকে গিফট হিসেবে দেওয়ার চেষ্টা করবেন। তাতে হবে কি আপনাদের মধ্যে ইন্টারাকশন বাড়বে এবং আপনারা একজন আরেকজনের বিজনেসকে প্রমোট করবেন। সো এই জায়গাটা দেখেন কাজ করতে পারবে কিনা। একজন আরেকজনের প্রোডাক্ট যদি করেন, যেমন আমি অনেককে অফার দিয়ে রেখেছিলাম যে আমার মাছ যদি সে গিফট করে তাহলে আমরা অ্যাড কস্টে দিয়ে দিব, কোনো ক্ষেত্রে আমি কস্টের চেয়েও কমে দিব। কেন দিতে চাইছি, কারণ এটাতে হচ্ছে আমার মাছটা প্রচার বাড়বে। সো আপনারা এইভাবে একটু মাথায় রাখতে পারেন মার্কেটিং স্ট্র্যাটেজি। জি স্যার, এটাও আমরা উইকে অন্তত করি যে আমরা একজন বিক্রেতা আরেকজনের, আমরা সবাই তো আসলে ক্রেতা এবং বিক্রেতা, একজন আরেকজনের পণ্যগুলো নিয়েই কাস্টমারকে, ধরেন আমাদের যারা রিপিট কাস্টমার তাদের জন্মদিন বা বিশেষ দিনে আমরা একটা গিফট পাঠাই, তখন দেখা গেল জুয়েলারি পাঠালাম, আমারই যারা আমাদের উইতে আছে যাদের চিনি, যাদের সাথে আমাদের ভালো সম্পর্ক, তাদের থেকে আমরা ওইটা নিয়ে দেই। এতে কি হয়, নিজেদের মধ্যে এই আদান প্রদানটা হয়। এক্স্যাক্টলি, এটাতে খুব ফোকাস হবেন, তাহলে হবে কি নিজেরা নিজেদের পণ্য নিয়ে কাজ করবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন ইমোশনালি কারো পণ্য নেবেন না, যার প্রোডাক্ট আসলে ভালো তারটাই প্রমোট করার চেষ্টা করবেন। তাতে হবে কি সবাই কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে মনোযোগী হবে। হ্যাঁ, এখন আপনার সাথে হয়তো দেখা গেল ইমোশনালি একজন খুব কানেক্টেড আছেন, তার প্রোডাক্ট আপনি প্রমোট করতে যেয়ে দেখা যাবে যে আপনার প্রোডাক্টটি বিপদগ্রস্ত হয়ে যাবে। সো এমন ভাবে করবেন আপনারা, তখন দেখবেন যে সবাই কোয়ালিটির ব্যাপারে খুব সচেতন। সো এই জায়গাটায় কাজ করলে খুব ভালো হয়। হ্যাঁ, আপনাদের আরো কিছু কোশ্চেন থাকলে ভালো হয়, আমার জন্য সুবিধা হয়। হ্যাঁ ভাইয়া, ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে আমরা কি 20% নাকি 30% কোন এটা রাখলে, মানে লাভটা রাখলে আমাদের জন্য মানে ফ্যাক্টরি রানিং করাতে সুবিধা হবে? না, ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে সবার আগে আপনি ব্রেক ইভেন হিসাব করতে হবে। আপনার ব্রেক ইভেন যদি সাপোর্ট করে তাহলে আপনি 30% কেন 40% দিতে পারবেন। হ্যাঁ, ব্রেক ইভেনটা খুব জরুরি। এই ক্যালকুলেশনটা আসলে আমি ফিজিক্যালি হলে খুব ভালোভাবে বুঝাইতে পারতাম, অনলাইনে বোঝানো সম্ভব হচ্ছে না। ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে কিন্তু আপনার ফিক্স বলতে পারবেন না যে আপনার 30% প্রফিট আছে। আপনি কি বলতে পারবেন আপনি 5টা প্রোডাক্ট বানাচ্ছেন, এই 5টা প্রোডাক্টের প্রফিট কত, এটা কিন্তু আপনার টোটাল ফ্যাক্টরির ওভারহেড কিন্তু ক্যালকুলেশন করে করতে হবে। আমরা ম্যানুফ্যাকচারাররা অনেক ক্ষেত্রে ছোট ছোট যারা আছে তারা কিন্তু টোটাল ফ্যাক্টরির
ওভারহেড কস্ট কিন্তু হিসাব করে আমরা একটা প্রোডাক্টের কস্টিং করি না, যেটা খুব ভুল। হ্যাঁ, একটা লেদার প্রোডাক্ট আমরা করে র মেটেরিয়াল, প্যাকিং কস্ট আর লামসাম কিছু অন্যান্য খরচ ধরে আমরা কিন্তু ধরি যে এটা এততে বেচলে এত হলো কস্টিং, এরপরে হলো প্রফিট, কিন্তু এটা খুব রং ধারণা। সো আপনার নিজের শ্রম থেকে শুরু করে সবকিছু ক্যালকুলেশন করে কত ইউনিট করলে পরে কত প্রাইসে বিক্রি করলে আপনার ব্রেক ইভেন হয় সেটা হিসাব করে আপনার সেল প্রাইস ঠিক করতে হবে। সো এটা একটু মাথায় রেখে কাজ করতে হবে। আর আপনি যদি এটা সব হিসাব করে আপনি 30% প্রফিট এনশিওর করতে পারেন, তখন তো আপনি 20% পর্যন্ত ডিসকাউন্ট বা অফার দিতে পারবেন, নিশ্চয়ই দিতে পারবেন। কিন্তু এবং ভাইয়া তখন আমার কম্পিটিটর যারা আছে ওরা তো তাহলে ওদের থেকে যদি আমার রেটটা বেশি হয়ে যায় তখন ব্রেক ইভেন সেটাই বললাম যে আপনার ব্রেক ইভেন কমানোর জন্য সেক্ষেত্রে হয় আপনার ইউনিট কোয়ান্টিটি অফ প্রোডাকশন বাড়াইতে হবে, অথবা ওভারহেড কস্ট কমাইতে হবে। যে কোনো একটা কিছু কমায়া একটা জায়গায় আসতে হবে। ধরেন আপনি একটা মেশিন দিয়ে কাজ করেন, একটা মেশিন দিয়ে আপনি 10টা ব্যাগ বানাতে পারেন পার মান্থ, তখন কিন্তু আপনি কস্টিং আসতে পারবে। কিন্তু আরেকটা মেশিন যখন নিলেন, ওই মেশিনটাতে যখন দেখা যাবে যে আপনি মাত্র 5টা এক্সট্রা বানাইতে পারতেছেন, কারণ মার্কেট আপনি বেচতে পারতেছেন না, তখন কিন্তু আপনার ব্রেক ইভেন কস্টিং মানে কস্ট বেড়ে যাবে, যতক্ষণ পর্যন্ত আপনি 20টা না করতে পারতেছেন, কারণ 10টা করলে আপনার ব্রেক ইভেন। এই জায়গাটায় কিছু কাজ করতে হবে। আপনি ব্যাগ কেমন চলতেছে? জি ভাইয়া আমি মাঝখানে একটু বন্ধ রেখেছিলাম 1 মাস, এখন আবার শুরু করেছি। আলহামদুলিল্লাহ করেন, কিন্তু আপনার টার্গেট কাস্টমার কারা? ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে কিন্তু খুব জরুরি আপনার টার্গেট কাস্টমার কারা। এবং সবচেয়ে বড় জিনিস, আমি সবার শেষে 2-3টা পয়েন্ট বলবো, এবং আমি আশা করছিলাম যে আপনারা আমাকে কোশ্চেন করেন যে আমি আমার প্রতিষ্ঠানকে এই লেভেলে আনছি যে এটার মধ্যে কি ম্যাজিক আছে। কোনো ম্যাজিক নিশ্চয়ই আছে। সো আমি আশা করছিলাম যে আপনারা জিজ্ঞেস করবেন যে আপনি যে এই মুহূর্তে লিডিং কোম্পানি হয়েছেন বিস্কিটের ট্রের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমার কি টেকনিক আমি অ্যাপ্লাই করছি। সো আমি নিজে থেকেই বলি, আমি যে জিনিসটা সবাইকে শিখাইতে চাই এবং আপনাদের কাছেও বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা সবাই ভালো থাকতে চাই, তাই না? এই ভালো থাকার জন্য আমরা আশেপাশে মানুষের ভালো থাকাগুলি নষ্ট করি। মানে আমি দেখা যায় যে আমি আমার প্রোডাক্ট বেচার জন্য এমন কোয়ালিটি এমন নামায় দিয়ে আমি প্রোডাক্টটা বিক্রি করছি, তাতে হচ্ছে যে নিচ্ছে সে কিন্তু তার কি বলে তার ভালো থাকাটা নষ্ট হয়েছে। আমি যার কাছ থেকে র মেটেরিয়াল নিচ্ছি তাকে আমি পেমেন্ট ঠিক মতো দিচ্ছি না, আমি যে ব্যাংকের কাছ থেকে টাকা নিচ্ছি তাকেও আমি ঠিক মতো পেমেন্ট দিচ্ছি না, আমার সাথে যে কাজ করতেছে তাকেও আমি সময় মতো বেতন বা ইনসেনটিভ দিচ্ছি না, তখন দেখা যায় যে আমরা পিছিয়ে যাই। আমি তৌহিদ চেষ্টা করেছি আমার সাথে যারা কাজ করছে তাদের কমফোর্ট আমি সবার আগে নিশ্চিত করার চেষ্টা করছি বা করেছি, যার জন্য হচ্ছে কি আমার সাথে কাজ করার জন্য সবাই রেডি থাকে। আমি এরকম ব্র্যান্ডিং এর জায়গায় যাওয়ার জন্য আপনাদেরকে ইনসিস্ট করব, যেন আপনারা এমন ভাবে কাজ করেন যেন আপনাকে প্রোডাক্ট দেওয়ার জন্য সবাই রেডি থাকবে, আপনার কাছ থেকে প্রোডাক্ট নেয়ার জন্য সবাই রেডি থাকবে, আপনাকে টাকা লোন দেওয়ার জন্য সবাই রেডি থাকবে, আপনার ফ্যাক্টরিতে কাজ করার জন্য সবাই রেডি থাকবে। ওই জায়গাটায় যখন যাবেন তখন আর আপনার পিছনে তাকাতে হবে না। সো এটা করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি, যেভাবে পারছি আমি আমার আশেপাশের সবাইকে কমফোর্ট দেওয়ার চেষ্টা করছি বা করেছি। সবাইকে করেছি, মানে কেউ কমফোর্ট পায় নাই সেটাও মানে অনেক ক্ষেত্রে তো লিমিটেশন থাকে, তবে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে চেষ্টা করেছি। এবং আমি গর্বের সাথে বলতে পারি যে আমি আমার সারাউন্ডিং এ যারা কাজ করে তারা সবাইকে হ্যাপি করতে পেরেছি, যার জন্য ওরা সবাই আমাকে নিয়ে বড় স্বপ্ন দেখে, বড় হয়। এই প্যান্ডেমিক সিচুয়েশনেও কিন্তু ব্যাংকগুলি অনেককে টাকা দেয়নি, আমি কিন্তু প্রায় এই প্যান্ডেমিকেও কিন্তু আমি প্রায় 6 কোটি টাকার মেশিন এনেছি। আমাকে প্রণোদনা স্যাংশন করে রাখছে 3 মাস আগে, আমি প্রণোদনা নিবনা করতে করতে এই 30 তারিখে গত 30 তারিখে আমি প্রণোদনার টাকা নিয়েছি। সো এটা বলি এই জন্য যে আপনি যখন নিজ কমফোর্ট দিবেন তখন দেখবেন আপনার সাথে কাজ করার জন্য সবাই রেডি থাকবে। ছোট ছোট করে শুরু করেন, আপনি নিজের একটা ব্র্যান্ডিং এর জায়গা তৈরি করেন, এটা ছাড়া কোনো উপায় একদম উপায়, বড় হইতে গেলে এটা করতেই হবে। হচ্ছে বিশ্বাস এবং আস্থাটা অর্জন করতে হবে। এক্স্যাক্টলি এটা সবাই মাথায় নিয়ে রাখবেন।
এবং সবসময় কাস্টমারকে আপনি প্রায়োরিটি সার্ভিস দিচ্ছেন, এটা বোঝানোর চেষ্টা করবেন। কাস্টমার যেন কখনো মনে না করে আপনি জিতেছেন কিন্তু ও জিতে নাই, এই জিনিস যেন। সঠিক তথ্যটা দিতে হবে স্যার। হ্যাঁ, না কাস্টমারকে আপনি এমন ফ্লেভার দিবেন যে তাকে আপনি প্রায়োরিটি সার্ভিস দিচ্ছেন এবং এবং সে জিততেছে, সে যে জিতছে সেই ফ্লেভারটা আপনি একটা সার্টেন টাইম করে দিবেন। আপনি হয়তো 5টা বার দিলেন, 6টা বার থেকে কিন্তু আপনার কাস্টমার আপনাকে জিজ্ঞেস করবে না প্রাইস কত, বলবে পাঠায় দেন। এখন আমি যাদের সাথে কাজ করি, একটা সময় আমার বিস্কিট কোম্পানিতে যে বসে থাকতে হতো আমার। এখন আলহামদুলিল্লাহ বড় বড় কোম্পানিগুলো যারা আসতেছে তারা কিন্তু আমার ফ্যাক্টরিতে, আমার অফিসে প্রথম আসে। এটা একদম মোটামুটি ম্যান্ডেটরি করে দিচ্ছে যে আপনারা প্রথম আমার এখানে আসবেন, আমার কাছ থেকে বুঝবেন, তারপরে আপনার ওখানে আমার লোক যাবে। এই জায়গাটায় যেতে হয়েছে আমাকে, এবং এটা কিন্তু অনেক গর্বের সাথে বলি। সো আপনাদের পরিশ্রম করতে হবে, 24 ঘন্টা চিন্তা করতে হবে। পরিশ্রম মানে এই না যে সারাক্ষণ গায়ে গতরে খাটতে হবে, তা না। আপনি আপনার মাথাটাও সবসময় কাজ করতে হবে যতক্ষণ জেগে থাকেন। কিভাবে ভ্যালু অ্যাড করা যায়, কিভাবে নতুন কিছু দেয়া যায়, নতুন ভাবে নিজেকে প্রেজেন্ট করা যায়। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রচুর বই পড়তে হবে, প্রচুর জানতে হবে, যেটা আমি করি না। এখন আমি একটা লেভেলে এসে আমার মনে হচ্ছে আমি স্টাক হয়ে গেছি, কারণ আমার নলেজেরও একটা লিমিট আছে। সো আমার আরো অনেক বেশি নলেজ রাখা দরকার ছিল। সো ওই জায়গাটা আমি পিছিয়ে যাচ্ছি। আপনারা নতুন যারা শুরু করছেন তারা প্রচুর স্টাডি করেন, প্রচুর গুগল ঘাটেন, বিভিন্ন ভাবে নিজেদেরকে রিচ করেন এবং বিজনেস করার ক্ষেত্রে কেউ মাথায় ঢুকায় দেয় যে চাকরি করা যাবে না। আমি এটাকে খুব অপোজ করি। আপনি বসে থাকার চেয়ে একদিনও বসে থাকবেন না। যদি দরকার হয় কোথাও চাকরি করবেন, বিনা বেতনে চাকরি করবেন, তাও আপনি এক্সপিরিয়েন্স হবে যদি দরকার হয়। হ্যাঁ, কিন্তু বসে থাকবেন না কখন। এবং এমন কোনো বিজনেস করবেন না যেই বিজনেসে কোনো এন্ট্রি ব্যারিয়ার নাই। মানে আপনারা যারা অনলাইনে কাজ করেন তাদেরকে আমি ছোট করছি না, কিন্তু আমি এটাকে খুব ডিসলাইক করি এজন্য যে অনলাইনে কিন্তু আমার মেয়ে ইন্টারমিডিয়েট পড়ে, ও কিন্তু কালকে চাইলে একটা পেজ খুলে ওখানে ঢুকতে পারে। এখন অনলাইনে যদি বিজনেস করেন সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি নতুন কিছু দিচ্ছেন কিনা, আপনার হাতে এমন কিছু আছে কিনা যেটা অন্যদের থেকে আপনাকে আলাদা করে। সো এই জিনিসগুলো যদি করতে পারেন দেন ফাইন। আর এমন কোনো বিজনেসে আপনি যাবেন না যে বিজনেসটা এন্ট্রি ব্যারিয়ার নাই একদম। যদি অনেক বড় মানুষ বিজনেস করে দুইটা কারণে, একটা হচ্ছে তার কোনো আর্নিং নাই, চাকরি বাকরিও পাচ্ছে না, সেক্ষেত্রে সে একটা বিজনেস করতে চায়, সেক্ষেত্রে হাতের কাছে যেটা সহজ মনে হবে সেটাই করে। কিন্তু আপনার যদি মনে হয় যে না আপনি অনেক বড় কিছু হতে চান, তাহলে আপনাকে বুঝে শুনে শিখে এমন কিছু করতে হবে যেটাতে অন্যদের থেকে নিজেকে আলাদা করতে পারবে। এটা যতদিন পর্যন্ত নিজে কনফিডেন্ট না হবেন ততদিন পর্যন্ত ওয়েট করবেন, কিন্তু যেটা শুরু করবেন যদি বড় হইতে চান আলাদা কিছু করতে হবে, এটা মাথায় রাখবেন।